আজ শুক্রবার বিকেল ৪টায় রংপুর জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়েছিল। জনসভার ছবি আপনারা ইতিমধ্যে সবাই দেখেছেন, বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় সরাসরি ভিডিও ফুটেজগুলো আপনারা দেখেছেন। বিকেল ৪টায় প্রোগ্রাম শুরু হবার কথা থাকলেও লক্ষ লক্ষ লোক বিকেল ৩টার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জেলা স্কুল মাঠ এবং আশেপাশের সমস্ত এলাকাগুলো। তো আমরা বলতে পারি জামাত ইসলামের এই জনসভা স্মরণকালে, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের পরে এত বড় শোডাউন জামাত ইসলাম উত্তরাঞ্চলে করেছে কিনা হয়তো অনেকেরই জানা নাই। তো এই যে জামাত ইসলামের এত বড় সমাবেশ, এত লোকের সমাগম, এর পিছনে কি কোনো কারণ আছে? লোকজন কেন তাদের ডাকে আসছে? এতদিন কিন্তু লোকজন জামাত ইসলামের ডাকে এইভাবে সাড়া দেয় নাই, এভাবে রেসপন্স আমরা দেখি নাই মানুষের, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ যেটাকে বলে। বিগত স্বৈরা শাসনের আমলে তাদেরকে তো মাঠেই নামতে দেয়া হয়নি। এবং এই জনসভার যে লোকসমাবেশ, যে লোকসমাগম, এগুলো দেখে আমাদের কাছে 1991 সালের নির্বাচনের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে। আপনাদের কি 1991 সালের নির্বাচনের কথা মনে আছে? ওই সময়ে ঠিক এখন যেরকম বিএনপির অবস্থা, চারিদিকে জয় জয়কার অবস্থা, বিএনপি ধরেই নিয়েছে যে তারাই ক্ষমতায় আসছে, তারা ছাড়া আর বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতায় আসার মতো কেউ নেই। যেহেতু এনটি আওয়ামী লীগের যে লোকগুলো, এই লোকগুলো তো তাদের ভোট প্রদান করবেন এবং 4 কোটি নতুন ভোটার, এরা যে ভোট প্রদান করবেন, এরা তো আওয়ামী লীগকে ভোট দিবেন। আওয়ামী লীগ মাঠে নাইও, তাহলে এরা কাদেরকে ভোট দিবে? জামাত ইসলামকে দিবে? জামাত ইসলাম তো রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা কি রাষ্ট্র পরিচালনা করতে পারবে? তারা চোরদের হাত কেটে দেবে। যেহেতু কোরআন শরীফের আয়াত আছে যে চোর ধরা পড়লে তার হাত কেটে দাও, তো জামাত ইসলাম তো চায় চোরদের হাত কেটে দিতে। এখন তো বাংলাদেশে সবাই চোর, বাংলাদেশে চোর নাই কোথায়? সচিবালয়ে চোর, দুদকে চোর, এনবিআরে চোর, বড় বড় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতরে চোর ছাড়া বাংলাদেশ নেই। পাসপোর্ট অফিসে চোর, ভিসা অফিসে চোর, সব জায়গায় চোর। তাহলে কি জামাত ইসলাম, এই লোকগুলো কি জামাত ইসলামকে ক্ষমতায় আসতে দেবে? কারণ তারা তো আসলে হাত কেটে দেবে এই চুরি ধরা পড়লে। চোর কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে অভাবের চোর আর একটা হচ্ছে স্বভাবের চোর। তো জামাতের আমির একদম পরিষ্কার করে বলে দিয়েছে যে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে কোনো অভাবের চোরকে কখনো হাত কাটা তো দূরের কথা, বরং তার আর কি কি প্রয়োজন, সে চুরি করেছে, এই চুরির সাথে তার আর কতটুকু নিড আছে, আর কতটুকু দিলে পরে তার নিড পূরণ হবে, সে আর জীবনে চুরি করবে না, বরং অন্যকে দিতে পারবে, এরকম তাকে দিয়ে দেয়া হবে। এটি কিন্তু চমৎকার একটি কথা। রাজনীতি কিন্তু এই জায়গাগুলোতেই রাজনীতি থাকে, এই জায়গাগুলোতেই কিন্তু মানুষের মন জোগানো সম্ভব হয় এই সমস্ত কথাগুলোর মাধ্যমে। হয়তো প্রশ্ন আসতে পারে যেগুলো জামাতের গাল ভরা গল্প। আমি অবশ্য সেটি মনে করি না, সেটি মনে করার মতো যৌক্তিক কোনো কারণ আছে বলেও কিন্তু মনে করি না। কারণ জামাত কিন্তু 2001 সালে 3টা মন্ত্রণালয় চালিয়েছে বিএনপি সরকারের সাথে। তো সেই 3টা মন্ত্রণালয়ে কিন্তু দুর্নীতি খোঁজার জন্য সেখানে দুদক, ডিজিএফআই, এনএচআই, সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু একেবারে হারিকেন লাগিয়ে সেই মন্ত্রণালয় 3টিতে দুর্নীতির সন্ধান করেছে, কিন্তু আজ পর্যন্ত সেই 3টা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতির খোঁজ পাওয়া যায়নি। সুতরাং আমরা এখানে মনে করতে পারি, আশা করা যায় যে জামাত ইসলাম তাদের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে, সেটা মন্ত্রণালয় পাক বা পুরো রাষ্ট্রের দায়িত্ব পাক, তারা এই ধারা অব্যাহত রাখবে। সেটা তারা মানুষকে দেখিয়েছে যে তারা আসলে সুযোগ পেলেও দুর্নীতি করবে না। এবং এটি আমার মনে হয় যে মানুষ অলরেডি বুঝতে শুরু করেছে এবং বিশ্বাস করতে শুরু করেছে যে জামাত ইসলামই একমাত্র বাংলাদেশকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারে। যেহেতু তারা নিজেরা, তাদের কোনো চাওয়া নাই, পাওয়া নাই, তাদের ওই ধরনের কোনো বিশাল নিড নাই, হোপ নাই, তারা তো মানুষের সেবা করে, তারা তো গরিব মানুষের দল। সুতরাং গরিব মানুষের দল যারা, এই দল করে মানুষ নিজের পকেট থেকে টাকা দিয়ে।
এই দলে অন্যান্য সমস্ত দলগুলোতে যায় ধনী হবার জন্য, টাকা মারার জন্য, লুটপাট করার জন্য। আর জামাত ইসলামে মানুষ যায় জেনে শুনেই তারা নিজেদের পকেটের টাকা দিয়ে তারা এই দলটা করে। সুতরাং মানুষ এটি বিশ্বাস করতে শুরু করেছে যে জামাত ইসলাম ক্ষমতায় গেলে অবশ্যই কোনো দুর্নীতি হবে না। যাই হোক, যে কথাটি বলছিলাম যে সেই 1991 সাল, ওই সময় কিন্তু এরকম বিএনপি যেরকম এখন একেবারে তাদের কে কে কোন মন্ত্রণালয় পাবেন সেটিও কিন্তু তারা নির্ধারণ করে রেখেছে। তো ওই সময় 91 সালে আওয়ামী লীগ কিন্তু এরকম করে রেখেছিল, তারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে সেই দায়িত্বও মুখে মুখে শেখ হাসিনা বলে দিয়েছিল, এত প্রিপারেশন নিয়েছিল। এমনকি ওই সময়ে ভারতের যিনি হাই কমিশনার ছিলেন শ্রীকৃষ্ণন, তিনি কিন্তু একেবারে প্রকাশ্যে বলেছিলেন যে আওয়ামী লীগ ছাড়া 1991 সালের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসার মতো কোনো দল নেই। পরবর্তীতে নির্বাচন হলো, যখন তার নিশ্চিত পরাজয় ঘটলো, তখন শেখ হাসিনা উন্মাদ হয়ে গিয়েছিল। সে ঘোষণা করলো যে আমি 1 সেকেন্ডের জন্য এই সরকারকে শান্তিতে ক্ষমতায় থাকতে দিব না। এমনকি শেখ হাসিনা নিজেও ঢাকা 7 আসনে সাদেক হোসেন খোকার কাছে গোহারা হেরেছিলেন, এবং তিনি ঢাকাতে আরও একটা সিটে নির্বাচন করেছিলেন। সেই সিটে তার প্রতিদ্বন্দ্বী ছিল মেজর এম এ মান্নান, অপরিচিত একজন মানুষ, একজন ব্যবসায়ী, তার কাছেও হেরেছিলেন। আর তার পৈতৃক উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গোপালগঞ্জের একটায়, সেই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ওই আসনে যদি তিনি জয়লাভ না করতেন তাহলে হয়তো শেখ হাসিনার জীবনে রাজনীতির অধ্যায় ওখানেই শেষ হয়ে যেত। তো জামাতের এই রংপুরের জনসমাবেশ দেখে অনেকেই একথা বলতে শুরু করেছে যে হয়তো 1991 সালের ঘটনার পুনরাবৃত্তি 2026 সালে ঘটলেও অবাক হবার কিছু থাকবে না। কারণ মানুষ ইতিমধ্যে এই কথা বলতে শুরু করেছে, যেহেতু আমরা 3 দলকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, জামাত ইসলাম, এদেরকে একবার দেখেই এই যে জনগণের চিন্তা যে 3 দলকে দেখেছি, এবার জামাত ইসলামকে দেখব, এই ধারণা মানুষের যদি বাস্তব রূপ লাভ করে তাহলে কিন্তু দাবার গুটি উল্টেও যেতে পারে। এই যে সব দলকে দেখেছি, এবার জামাতকে দেখব, জনগণের এই রাইট আছে, তাদের এই চিন্তা করার অধিকার আছে, এই চিন্তা তারা করতেই পারে। আমাদের বাংলাদেশের জনগণের এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটাতে পারে। তো তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। এবং জামাতের আমির তিনি আরেকটা কথা কিন্তু রংপুরের সমাবেশে পরিষ্কার করে বলেছেন যে এই মুহূর্তে বর্তমান প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন কোনো মতো অবস্থায় সম্ভব নয়। সুতরাং সুষ্ঠু নির্বাচন করতে হলে যে মৌলিক সংস্কারগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই করতে হবে, ওইগুলো ছাড়া কোনো নির্বাচন নয়। এবং ব্যালট বাক্স ডাকাতি করে নিয়ে যাবে এই সুযোগ আর কাউকে দেয়া হবে না। অর্থাৎ কেউ ব্যালট বাক্স চুরি করতে আসলে, ভোট ডাকাতি করতে আসলে, ভোট ছিনতাই করতে আসলে তাদেরকে ওই কেন্দ্রেই দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবং তাদের জনসমুদ্র কিন্তু সেটি প্রমাণ করছে, সেটি বলছে যে হয়তো যদি কেউ এরকম মনে করে থাকে যে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বা ভোট ডাকাতির মাধ্যমে তারা ক্ষমতায় যাবে, তাহলে হয়তো তাদের এই স্বপ্ন বাস্তবায়ন নাও হতে পারে।